একটা নিউজ নিয়ে আমি সাধারণত যেটা করি, আমার যদি কোনো দ্বিধা থাকে সেটাকে আমি কনফার্ম করার জন্য আমি প্রথম আলো চেক করি যে প্রথম আলো কী লিখেছে। এই যে প্রথম আলোর প্রতি নির্ভরতা, এটা কিন্তু প্রথম আলো অর্জন করেছে। পুরো আওয়ামী লীগ আমলে তারা সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুবই খারাপ ছিল এবং সরকার প্রধানকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলতে যে তিনি প্রথম আলো পড়েন না এবং প্রথম আলো সম্পর্কে উনি বিষোদ্গার করেছেন বহুবার, মানে হাসিনা সরকার। তারপরেও প্রথম আলো কিন্তু তার সেই অবস্থানটা বজায় রেখেছে। কিন্তু ইন্টারেস্টিং হলো আজকে প্রথম আলোতে একটা নিউজ প্রচারিত হয়েছে, সেটা হলো ওনারা বলতে চাচ্ছেন না, শিরোনামটা এরকম যে বিএনপির কাছে 20 আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভার হিস্সাও, মন্ত্রিসভায়ও হিস্সা। এই ওনারা লিখেছেন শিরোনামটা। ভেতরে মূল বক্তব্যটা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে এখন তো বিএনপি অথবা এনসিপি অথবা জামাত অথবা অন্যান্য এবি পার্টি এবং অন্যান্য পার্টি যেগুলো আছে তারা তো নানা ধরনের নির্বাচনী জোট করছে, যে কার সঙ্গে কে জোট করে নির্বাচন করবে। এর মধ্যে আমরা দেখেছি যে জামাতে ইসলাম তার 300 আসনের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু তারপরেও বলা হচ্ছিল জামাতও জোট করতে পারে এবং যদি কারোর সঙ্গে খুব কার্যকর কোনো জোট হয় তাহলে হয়তো তারা সেখান থেকে কিছু আসন ছেড়েও দিতে পারে। একই রকম কথা বলা হচ্ছে বিএনপি সম্পর্কেও, কারণ বিএনপি এরই মধ্যে 237টা আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এরা কেউ চূড়ান্ত না, কিন্তু সম্ভাব্য প্রার্থী। সম্ভাব্য প্রার্থী তারা যেহেতু চূড়ান্ত না, 300 করতে পারত, কিন্তু তা তারা করেনি, 237টা করেছে। 63টা আসন তারা ফাঁকা রেখেছে। কেন? এটা নিয়ে প্রশ্ন হয়েছে। বলা হচ্ছে তাহলে হয়তো তারা এই আসনগুলো অন্য কাউকে দেবে, কারোর সঙ্গে জোট করবে, এরকম। বিএনপি কিন্তু বলেছে মাঝখানে যে 237টা আসন তারা ঘোষণা করেছে সেগুলো চূড়ান্ত না, ওখানে আবার চেঞ্জ হতে পারে। কিন্তু আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে বিএনপির একটা নির্বাচনী জোটের কথা একটু আগে থেকে শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা প্র্যাকটিক্যাল কথা না। আমি নিজে যদি বিএনপি নীতি নির্ধারকদের মধ্যে থাকতাম তাহলে আমি এই ধরনের জোট করতে চাইতাম না। যখন সেটা আমার ব্যাপার, আমি যেভাবে বুঝি। কারণ জোটটা মানুষ কখন করে? যখন দেখে অন্য একটা দল, ছোট দল, সে হয়তো খুব একটা বড় মানে আসন পাবে না, কিন্তু তাদের কিছু ভোট আছে, 10% অথবা 8%, 7% ভোট আছে, এবং কোনো কোনো আসনে বড় দল যেটা আছে ওইখানকার তার হয়তো ওই 7-8% ভোট নিয়ে একটু দ্বিধা আছে যে ওইটুকু ভোট পেলে হয়তো তারা জয়ী হতে পারে, ওইটুকু ভোট পেলে তার না হলে তারা হয়তো হেরে যেতে পারে। এরকম কিন্তু আমরা আগের নির্বাচনগুলি দেখেছি। কাজে যেমন 96-এর যে নির্বাচনটা হয়েছিল সেখানে বিএনপি কিন্তু অনেক আসনে এই 500-600 এরকম ভোটে কিন্তু হেরে গিয়েছিল। তারা যদি ওই নির্বাচনে জামাত ইসলামকে সঙ্গে পেত তাহলে হয়তো তারা জিততে পারত। এই জন্যই তারা 2001 সালে জামাতকে সঙ্গে নিয়ে নির্বাচন করেছে, এবং ওখানে আবার আওয়ামী লীগের জন্য একই ভাগ্য ছিল। কাজে এই জোটটা সাধারণত এভাবে হয়। তো এখানে বিএনপির কিছু কিছু জোটের কিছু তাদের সঠিক কিছু দল আছে যাদের সঙ্গে তারা গত 15-16 বছর ধরে আন্দোলন করেছে একসঙ্গে, তাদেরকে তারা কিছু হয়তো আসন দেবে। যেমন গণ অধিকার পরিষদ আছে, তারপর নাগরিক ঐক্য আছে, তারপর এনডিএম, এগুলো আছে কিছু। এদেরকে তারা হয়তো কিছু মানে আসন দেবে এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে, প্রচলিত আছে। হতেও পারে, না হতে পারে। কিন্তু এনসিপির সঙ্গে তাদের এরকম একটা সম্পর্ক আছে এটা আমি কখনো শুনিনি, বরং আমি বিভিন্ন সময় দেখেছি এনসিপি বিএনপিকে তীব্র ভাষায় সমালোচনা করে, এনসিপি বিভিন্ন লিডাররা। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি আর যাই হোক এনসিপিকে সঙ্গে নেবে না। এবং আরেকটা কারণ হলো এনসিপির খুব বেসিক্যালি খুব মানে অসাধারণ কোনো ভোট ব্যাংক আছে, এটাও আমার কাছে কখনোই মনে হয় নাই। এনসিপি যারা শীর্ষ পর্যায়ের নেতা তারাও নির্বাচনে কতটুকু ভালো করতে পারবে, তার এলাকায় তাদের খুব ভালো ভোট আছে, এটা আমার কখনোই মনে হয় নাই। 2-1টা জায়গায় হয়তো তাদের কিছুটা ভোট তাদের আছে, যেমন হাসনাত আবদুল্লাহর যে আসনটা সেখানে তার একটা পরিচিতি এবং তার একটা জনপ্রিয়তা আছে বলে আমি শুনেছি। আমার কথা বিশ্বাস করেন না, আমি যতটুকু শুনেছি সেটা আমি বলি। এবং হান্নান মাসুদ যে এলাকায় আছেন, ওনার যে বাড়ি হাতিয়াতে, ওখানেও তার কিছুটা জনপ্রিয়তা আছে বলে আমার ধারণা হয়েছে আর কি। তো এরকম 2-1টা আসন ছাড়া তাদের আর কোনো খুব বেশি একটা তাদের জনপ্রিয়তাও খুব একটা আছে ওই এলাকায়, এটা আমার কাছে কখনোই মনে হয় নাই। তাহলে তার সঙ্গে বিএনপি নির্বাচনী জোট করতে যাবে কেন? কি লাভ? 3টা পয়েন্ট। একটা হলো এর সঙ্গে জোট করলে আপনার ক্ষমতায় যাওয়াটা নিরঙ্কুশ হয়, দ্বিধাহীন হয়, সন্দেহমুক্ত হয়, এটা একটা।
দ্বিতীয় কারণ হলো এখানে তাদের অনেক ভোট আছে, সেই ভোটগুলি তারা প্রায় জয় হয়েই যাবে হয়তোবা, তাহলে তাকে একটু আমরা হেল্প করি, এইটা একটা। আরেকটা হতে পারে এই দলের সঙ্গে আমার নীতিগত অনেক মিল আছে, বিভিন্ন সময়ে আমাকে তারা মরাল সাপোর্ট দিয়েছে, অতএব তার সঙ্গে আমি জোট করব, যেটা নাকি এই যে মাহমুদুর রহমান মান্নার দল অথবা নুরুল হক নূরের দল অথবা জুনায়েদ সাকির দল, এগুলির সঙ্গে তার কিন্তু একটা এই ধরনের ঐক্য আছে যে তাদেরকে মরাল সাপোর্ট তারা বিভিন্ন সময় দিয়েছে। কিন্তু এই সাপোর্টটা তো এনসিপির কাছ থেকে পায়নি, তাহলে তারা এনসিপির সঙ্গে জোট করবে কেন? তাও আবার 20টা আসন দিয়ে। ভাবেন, কেবল 20টা আসনই না, কিছু কিছু ক্ষেত্রে তারা মন্ত্রিত্ব চাচ্ছে, তারা মিনিমাম 3টা মন্ত্রিত্ব চাচ্ছে। এই নিউজটাতে এই কথা বলা হয়েছে। 3টা মন্ত্রিত্ব মানে বোঝাই যাচ্ছে যে মাহফুজ আলম আছে একজন, তারপরে আপনার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম যেহেতু আগে মন্ত্রিসভায় ছিল, মানে উপদেষ্টা পরিষদে ছিল, হয়তো তাকেও নেওয়ার কথা ভাবা হচ্ছে। তো এই ধরনের একটা, তো এই যে রিপোর্টটা, আমি রিপোর্টটা মানে মোটামুটি মন দিয়ে পড়লাম, আমি কোথাও এখানে দেখলাম না তো ওনারা এটা কার সঙ্গে কথা বলে এই রিপোর্টটা করেছে। উনি বলেছে যে উভয় দলের সূত্র, বলছে উভয় দলের সূত্রের সঙ্গে তারা আলাপ করেছে, এবং উভয় দলের সূত্রটা কে তা কিন্তু তারা ক্লিয়ার করে নাই। তারা বলছে যে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের 4 জন নেতার সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে, এবং এই বিষয়ে ওয়াকিবহাল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর। তার মানে এনসিপির 4 জন লিডার এবং বিএনপির একাধিক নেতার সঙ্গে তারা আলাপ করছে, এবং সেই আলাপে তারা এই সিদ্ধান্তে পৌঁছে যাবে, রিপোর্টটা করেছে যে তারা এনসিপি 20টা, বিএনপির কাছ থেকে 20টা আসন চায়, যে আমাদের ঢাকা থেকে হবে 4 জন, এবং তাদেরকে কমপক্ষে 3টা মন্ত্রিত্ব দিতে হবে, কারণ তা না হলে তারা নির্বাচনের পর তাদের তো একজনের সেফটি লাগবে, সেই সেফ গার্ড হিসেবে তারা সেটাও চায়। এবং এখানে রিপোর্টে আরো বলা হয়েছে যে তারা জামাতের সঙ্গে যেতে আগ্রহী না, কারণ তারা দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায় না। তারা চায় তারা মধ্যপন্থা দল, এখন বিএনপি যেহেতু মধ্যপন্থা দল, অতএব তাদের সঙ্গে আতাত করলে, জোট করলে তাদের জন্য বেশ মানে সুখকর হবে। মূলত এই কথা। এইখানে একটা ইঙ্গিত আছে যে কেন তারা এই রিপোর্টটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য একটা কথা বলা হয়েছে। সেই কথাটা কি, নির্বাচনী জোট এবং সমঝোতা নিয়ে এই মাসের 2 তারিখে, মানে নভেম্বরের 2 তারিখে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনায় রাখবো। এই যে কথাটা 2 তারিখে বলেছেন, আমার ধারণা এই রিপোর্টার সাহেব এইটাকে কেন্দ্র করে তার চিন্তার কল্পনার পাখাগুলি মেলেছেন, আমার ধারণা। আর আমি কল্পনার কথাটা বললাম কেন সেটা আমি বলছি একটু পরে। সেটা হলো গিয়ে, হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে এই জোটের কথা তারা যে বলছে, প্রায় সকল আসনেই তো বিএনপি মনোনয়ন দিয়ে দিয়েছে তাদের, যেমন হাসনাত আব্দুল্লাহর আসন, অথবা আপনার হান্নান মাসুদের আসন, অথবা নাসিরউদ্দিন পাটোয়ারির আসন, এগুলি সবগুলি তো তারা দিয়ে দিয়েছে। তাহলে এখন কি হবে? এই রিপোর্টে এমনও বলা হয়েছে দেওয়া হলেও পরে সেগুলো আবার উল্টো করা হতে পারে, এই ধরনের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। পুরো রিপোর্টে মাত্র 1 জন লোককে কোট করা হয়েছে, শেষে দিয়ে সেটা পাবেন আপনারা। সেখানে হলো যে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে এই রিপোর্টার ধরতে পেয়েছেন, এবং তিনি প্রথম আলোকে বলেছেন যে এই মুহূর্তে নির্বাচনী জোট নিয়ে তারা কোনো চিন্তা ভাবনা করছেন না, স্ট্রেট কথা কিন্তু। তাহলে পুরো রিপোর্টটাতে ওনার যে স্পেকুলেশন তা কিন্তু মনিরা শারমিন কিন্তু নাই করে দিল। ইন্টারেস্টিং হলো, এই রিপোর্টটা প্রকাশিত হওয়ার পর আমি বেশ কয়েকটা পত্রিকায় এই ধরনের নিউজ দেখলাম। তার মধ্যে যেমন দৈনিক কালবেলা তারা এই নিউজটা করেছে, একই জিনিস আমি সেটাও পড়ে দেখেছি, মোটামুটি একই ধরনের কথা। মানে প্রথম আলোতে যা লিখেছে ওইটাই মোটামুটি বলা যায় যে রিপ্রোডাকশন তারা করেছে। এবং আজকের পত্রিকা এবং কালের কণ্ঠ তারাও এই নিউজটা করেছিল, কিন্তু আমি অনলাইনে যে এটা খুঁজে পেলাম না। তাদের কিন্তু গুগলে সার্চ করে পাবেন, তারা নিউজটা দিয়েছিল, পরে বোঝা উঠিয়ে নিয়েছে, এর সত্যতা প্রমাণ করতে পারেনি। এখন এই 2 পত্রিকার নিউজটা উঠিয়ে নেওয়ার কারণে আমার কাছে প্রথম আলো রিপোর্টের সত্যতা নিয়ে আসলে একটু সন্দেহ তৈরি হয়েছে। এই ব্যাপারে এনসিপির রিয়াকশন কি? এনসিপি কিন্তু একটা বিবৃতি দিয়েছে, এবং তারা বিবৃতি দিয়ে বলেছে
এই ধরনের কোনো রকম মন্ত্রিসভায় আসন কিংবা মন্ত্রিসভার পদ তারা চায়নি। এই সংবাদটা পুরোপুরি বিভ্রান্তিকর, এবং বিভ্রান্তিকর এই বিবৃতিটা, এই প্রতিবাদ, এটা আপনার ওনাদের যে বিবৃতি, অফিসিয়াল বিবৃতি, এটা একাধিক মিডিয়াতে প্রচারিত হয়েছে। আমার কাছে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে। সে পয়েন্টটা হলো যে এই ব্যাপারে এনসিপির যিনি মানে একজন শীর্ষস্থানীয় নেতা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন। এটা আমাদের রস আছে, বাট ইন্টারেস্টিং। তিনি বলেছেন 20টা সিট ও 3 জনের মন্ত্রিত্ব দেওয়ার বিষয় নিয়ে প্রথম আলোর প্রকাশিত খবর মিথ্যা। দেশের সংকটকালে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো। দেশের সংকটকালে প্রথম আলো আগুনে ঘি ঢেলে দেয়। তারপরে বলছে মতি ভাইকে বলবো, মানে প্রথম আলো যিনি সম্পাদক মতিউর রহমান, তাকে উদ্দেশ্য করে বলছেন যে মতি ভাইকে বলবো, আপনি হয় সাংবাদিকতা করেন না হয় রাজনীতি করেন, প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক সময় অনেক কথা বলেন, উল্টাপাল্টা কথাও বলেন, আক্রমণাত্মক কথা বলেন, হাস্যরস তৈরি হতে পারে এমন কথাও বলেন। কিন্তু ওনার এবারে যে কথাটা, এই কথাটাকে কিন্তু আমি খুব সিরিয়াসলি নিয়েছি এই কারণে উনি কিন্তু মতিউর রহমানের মতো একজন সাংবাদিককে রসিকতার ছলে বলেছেন যে একজন সম্পাদক হিসাবে আপনার করণীয়টা কি। এবং আমিও বলবো, জনাব মতিউর রহমান, আপনি সম্পাদক হিসাবে কিন্তু এখানে সেন্সিবল কোনো আচরণ করতে পারেন নাই। আপনার রিপোর্ট ছাপা হয়েছে আপনার পত্রিকায়, কিন্তু ওই রিপোর্টটা পড়ে কোনো পাঠক কিন্তু সন্তুষ্ট হতে পারবে না। এটা আমার কাছে একটা গসিপ নিউজ মনে হয়েছে। হয়তো আপনারা 4 জন এনসিপি লিডারের সঙ্গে আলাপ করেছেন, তাদেরকে কোর্ট করেন, পারবেন? তাদের নাম বলেন, পারবেন তো না। যদি পারেন তাহলে আমি আমার কথা তুলে দেব। কিন্তু আপনি যেভাবে লিখেছেন, আপনার পত্রিকা যেভাবে ছাপা হয়েছে, এটাকে আমি আজকে রিপোর্ট আমি নিজেই বলি না। দেখুন, আমি নিজে টানা প্রায় 15-16 বছর রিপোর্টিং করেছি। আগে যে ছোট রিপোর্টার হয়তো ছিলাম, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা মানতাম যে যদি আমরা না আনতাম, কোনো কমেন্ট না আনতাম, মানে একটা এই ধরনের সবই যদি মানে এই নির্ভরযোগ্য সূত্র, নাম প্রকাশ অনিচ্ছুক বলি আমরা, তখন আমাদের ওই সময় আমি যার সঙ্গে কাজ করতাম, মিস্টার তোয়াব খান, তিনি বলতেন যে দেখো, ওরকম নির্ভরযোগ্য সূত্র, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র, এগুলোকে বানিয়ে লেখে, এটা আমরাও বুঝি, আমার পাঠকরাও বুঝি। আমি রিকোয়েস্ট করবো, প্রথম আলোর সম্মানটা আপনি রক্ষা করুন। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলি, আমি নিজে পার্সোনালি মনে করি বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনে আঘাত হবে না, একেবারেই হবে না। আর 3টা মন্ত্রিত্ব, এটা তো ইম্পসিবল। আর যদিও আঘাত হয়, যারা বিএনপির সঙ্গে আঘাত করবে তারা এরই মধ্যে কিন্তু বেশ আতঙ্কে আছেন এই কারণে যে আঘাত করলে পরে নির্বাচনী জোট করলেন, সেখানে বিএনপি তার কোনো প্রার্থী দিলেন না, কারণ না দিলে পরে কি হবে, উনি দাঁড়াবেন। কিন্তু তাতে কি বিএনপি যারা সমর্থক অথবা বিএনপি যারা নেতা, তারা কি বসে থাকবে নাকি? তারা দেখবে স্বতন্ত্র দাঁড়ায় গেছে। সেই স্বতন্ত্র প্রার্থীর কাছে এই সমস্ত ছোট দলের বড় নেতাদের মানে ভয়ঙ্কর রকম পরাজয় হবে, নাস্তানাবুদ হয়ে যাবেন আপনারা। যদি আপনারা ধানের শীষ পেতেন, যদি ধানের শীষের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারতেন, তাহলে তো আপনাদের একটা আশা ছিল। কিন্তু নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করলে খুব একটা সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। এর মধ্যে তো অধ্যাদেশ হয়ে গেছে যে ওই জোটের দলগুলিকে নিজের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। কাজে বিএনপির এই জোট আমি খুব একটা সম্ভাবনা। এখন বিদেশে গিয়ে একটি মিডিয়াতে সাক্ষাৎ দিয়েছিল, সেখানে তিনি বলেছিলেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল হতে পারে। এই বক্তব্য শুনে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছি তারা সকলে অনেক বেশি উজ্জীবিত হয়েছিলাম এবং খুশি হয়েছিলাম। কিন্তু তিনি যে এটা রূপকথ্যে বলেছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তিনি বিদেশ থেকে এসেই কিন্তু প্রথমে বাংলাদেশে একটি জরিপ চালায়। কি জরিপ? সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন কেমন এবং ভোট যদি হয় আওয়ামী লীগ কত % ভোট পেতে পারে। তিনি কিন্তু পরিসংখ্যান যদি দেখতো বা ভোট পার্সেন্টেজ যদি দেখতো, আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে এবং আওয়ামী লীগ হয়তো 10 থেকে 15% ভোট পাবে, তাহলে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিত এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসার একটি সুযোগ দিত। যখন তিনি দেখতে পেয়েছেন জরিপে একটি ভয়ঙ্কর ফলাফল এসেছে, আওয়ামী লীগের এখন 50 থেকে 55% ভোট
পেতে পারে এবং জনপ্রিয়তা আগের থেকে অনেক বেশি গুণ বেড়ে গিয়েছে। তখন তিনি আর আওয়ামী লীগের কার্যক্রম চালু করার ক্ষেত্রে কোনো ধরনের ইচ্ছা পোষণ করেনি এবং আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসতে দেওয়া যাবে না সেদিকে কিন্তু তিনি স্ট্রিক্ট থাকেন। কারণ তিনি বুঝে গিয়েছেন আওয়ামী লীগকে যদি কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিই বা নিষেধাজ্ঞা তুলে দিই তাহলে আওয়ামী লীগ কিছুদিনের মধ্যে আন্দোলন সংগ্রাম করে আমার পতন ঘটিয়ে ফেলবে এবং আগামীতে যে নির্বাচন হবে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে। এই সকল বিষয় কিন্তু বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে তিনি আলোচনা করেছেন। কিন্তু তিনি ভুলে গিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখলো যে ভোট পার্সেন্টেজ সেটাই থাকবে এবং নির্বাচন অংশগ্রহণ করতে দিল সেটাই থাকবে, না করতে দিল সেটাই থাকবে। বরং এখন আর আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হয়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো 5 থেকে 10% হয়তো বেড়ে যাবে, 60% হয়ে যাবে আওয়ামী লীগের জনসমর্থন। কারণ আওয়ামী লীগের উপর এখন কার্যক্রম নিষিদ্ধ রেখে দমন নিপীড়ন চালানো হচ্ছে এবং আওয়ামী লীগের অনেক নিরীহ কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে এবং আওয়ামী লীগকে নির্বাচনও অংশগ্রহণ করতে দেওয়া হবে না। জনগণের থেকে আরো বেশি সিম্পিতি পাবে। হঠাৎ করে আওয়ামী লীগ যখন রাজপথে নামতে জনগণও হঠাৎ করে বিস্ফোরিত হয়ে যাবে, আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে। তখন যে সরকারই থাকুক, যত রাঘব বল থাকুক, তার পতন হয়ে যাবে। তখন এই দিক দিয়ে আওয়ামী লীগ 60% জনসমর্থন পাচ্ছে, অন্য দিক দিয়ে যে সরকার থাকবে সে সরকারকে পতন করতে খুব ইজি হয়ে যাচ্ছে। তৃতীয়ত আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারছে, আবার ক্ষমতায় আসতে পারবে। তো আওয়ামী লীগের তো লস নাই। এখন আওয়ামী লীগের মেইন লস হচ্ছে এখন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা দমন নিপীড়ন শিকার হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে। এটাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় লস। আর কোনো দিক দিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের হতাশ হওয়ার কিছু নাই। আওয়ামী লীগকে এভাবে দমন নিপীড়ন করে রাখলে, আওয়ামী লীগের কার্যক্রম এভাবে নিষিদ্ধ করে রাখলে আওয়ামী লীগেরই লাভ। বরং আগামীতে যে সরকার আসবে সে সরকারের লস এবং যারা এখন উপদেষ্টা মন্ডলীতে আছে তাদের লস। তারা একে তো ইমেজ তাদের একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। তারা হয়তোবা পরিস্থিতি খারাপ হলে পালানোর পথ পাবে না এবং আগামীতে যে সরকার আসবে সে সরকার একেবারে জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে আসবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে এবং বিএনপির যারা দুদুল্যমান ভোটার তারা সকলেই আওয়ামী লীগকে সমর্থন করবে। আর কিছু ভোট জামাতের পক্ষে চলে যাবে। বিএনপির জনপ্রিয়তা 15 থেকে 20% চলে আসবে। এখন হয়তো 25% আছে, আওয়ামী লীগের 50% থাকলে বিএনপির এখন 25% চলে আসছে, জামাতের হয়তো 10%, জাতীয় পার্টির 10% 50% চলে আসছে। তার মানে বাংলাদেশে এখন 60 থেকে 65% ভোট জাতীয় পার্টি আর আওয়ামী লীগই পাবে। এই পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজমান এবং এটাই কিন্তু ডক্টর ইউনূস জরিপের মাধ্যমে জেনে নিয়েছে বিতর্কতভাবে। এগুলো কিন্তু প্রকাশ করা হয়নি, এগুলো নিয়ে আলোচনা হয়নি। কারণ আপনি কোনো একটা কিছু করার আগে, কোনো দলের সাথে বা কোনো দলকে সুযোগ দেওয়ার আগে তার গ্রাউন্ড কি অবস্থা এবং তার জনপ্রিয়তা কি সেটা আগে জানতে হবে। সেটা কিন্তু ডক্টর ইউনূস ভালোভাবে জেনে নিয়েছে যে এখন যদি কোনো রকমে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, কলা গাছও দাঁড়ালে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ওই প্রার্থী হয়ে যাবে। দেশ শাসন তো ইজিলি আওয়ামী লীগ পেয়ে যাবে। সে ভয়ে বিএনপি কোনো রকমে এখন আওয়ামী লীগকে নির্বাচনে আসার কথা মুখে নিচ্ছে না। প্রথম চেয়েছিল আওয়ামী লীগকে কোনো রকম একটা সুযোগ করে দিয়ে আমরা তো এমনি হয়ে যাব। কারণ বিএনপির মনে ভয় ঢুকে গিয়েছে যে কোনো রকমের সুযোগ করে দিলে আমরা যে কার্যকলাপ করেছি 14 মাসে, আমরা যে সকল কিছু করেছি এই 14 মাসে, আমাদেরকে তো জনগণ আর ভোট দিবে না। আওয়ামী লীগ 16 বছর যা করেছে সকল কিছু ভুলে গিয়েছে 14 মাসে আমাদের এই সকল কার্যকলাপের কারণে। এখন আওয়ামী লীগটাই কলা গাছ দাঁড়ালো, তারা এখন জিতে যাবে। তাই আওয়ামী লীগ নির্বাচনে নাই আসুক, গণতন্ত্র বাসমা রাখা, আমরা ক্ষমতায় আসি ভাই, কোন রকম অন্তত 5টা বছর ক্ষমতায় থাকি বা 5 বছর আগে পতন হয়ে গেল সমস্যা না, একবার তো ক্ষমতায় আসতে পারবো। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দিলে বা আমরাও যদি প্রেশার ক্রিয়েট করি তাহলে আওয়ামী লীগ তো আবার ক্ষমতায় চলে আসবে। আমরা 19 বছর ক্ষমতার বাইরে, আরো হয়তো 50 বছর ক্ষমতার বাইরে থাকবো। এই কারণে বিএনপি এখন আওয়ামী লীগ নির্বাচন আসুক এই সকল ব্যাপার বলতে চাচ্ছে না, জাতীয় পার্টি আসুক সেটাও বলতে চাচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এভাবে করে কতদিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরই ধরে নিলাম, পতন তো হবে একটা সময়। শেখ হাসিনারও হয়েছে না, জাস্ট দিনক্ষণ মানুষ গুনতে ছিল কখন পতন হবে, কিন্তু একটা সময় গিয়ে তো পতন হয়েছে। প্রত্যেক জিনিসের একটা এক্সপায়ার ডেট থাকে। আমরা মানুষ যখন জন্মগ্রহণ করেছি আমাদেরও একটা এক্সপায়ার ডেট আছে না, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করবো, কোন টাইমে করবো আল্লাহ ঠিক করে দিয়েছে না। এই ক্ষমতা এরকম, আপনি কখন ক্ষমতায় আসবেন সেটার পরে তার একটা এক্সপায়ার ডেট থাকে যে এই সময়ের মধ্যে আপনার পতন হয়ে যাবে, হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে। এটাই হচ্ছে রিয়েলিটি। এই রিয়েলিটি যারা মেনে রাজনীতি করে তারাই রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় হয় এবং সবচেয়ে সফল রাজনীতিবিদ হয়। আর যারা এই রিয়েলিটি মানে না এবং মেনে চলতে চায়ও না, ইগনোর করে, তারা সফল রাজনীতিবিদ হতে পারে না, বেশি দিনও ক্ষমতায় থাকতে পারে না এবং ক্ষমতাচ্যুত হলে তাকে আর জনগণ
মনে রাখে না। সেই কারণেই তো ভারতের প্রধানমন্ত্রী সাবেক যিনি ছিলেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি বলেছিলেন দলীয় নেতা হওয়া সহজ, জননেতা সকলে হতে পারে না। আপনি দলীয় নেতা খুব ইজিলি হয়ে যেতে পারবেন, আপনার কাছে খুব কম দক্ষতা থাকলো, টাকা পয়সা থাকলে, কিন্তু জননেতা আপনি হতে পারবেন না। টাকা পয়সা থাকলেও আপনি জননেতা হওয়া এত সোজা জিনিস না। আপনার মধ্যে ওই গুণ যদি না থাকে জনগণের সাথে মিশা, তাই জননেতা হওয়ার ট্রাই করুন। আমাদের বাংলাদেশে সবাই দলীয় নেতা হতে চায়, দলীয় বিশাল বড় বড় নেতা এক একজন, কিন্তু জননেতা কেউ হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? জননেতা হলে জনগণই আপনাকে মৃত্যুর পরও আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, এবং যতদিন বেঁচে থাকবেন ততদিনই জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে ভোটের মাধ্যমে। আমরা তখন পেশি শক্তির মাধ্যমে ক্ষমতায় থাকতে চাই, পেশি শক্তির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। জনগণের ভোট লাগে না আমাদের, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে চাই না, জনগণের নেতাও হতে চাই না। দলীয় নেতা হয়ে পেশি শক্তির মাধ্যমে টাকা দিয়ে আমরা ক্ষমতায় চলে আসতে চাই। সে কারণে আমাদের ক্ষমতা স্থায়িত্ব হয় না। ক্ষমতা হারিয়ে গেলে আমাদের কি হবে সে ভয়ে আমরা আরো রাগব্বল হয়ে উঠি। এটাই হচ্ছে রিয়েলিটি। এই জিনিসটা থেকে যতদিন আমরা বেরিয়ে আসতে পারবো না, ততদিন পর্যন্ত জরিপের উপর জরিপ চলবে, ততদিন পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা শুধু মুখে বলা হবে, কাজে কিছুই হবে না। কিন্তু যতদিন পর্যন্ত আমরা এই ধরনের পেশি শক্তি রাজনীতি থেকে বাইরে আসতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি বাংলাদেশে কখনো উন্নয়ন হবে না। নামে গণতন্ত্র চলবে, কাজে কোনো গণতন্ত্র বাংলাদেশে থাকবে না। তাই আমি প্রত্যেক নেতার কাছে আহ্বান করবো, আপনারা পেশি শক্তি দেখিয়ে দলীয় নেতা হওয়ার থেকেও জনগণের নেতা হওয়ার ট্রাই করেন। বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যখনই নির্বাচন করবেন তখনই আপনি জয়লাভ করবেন, কারণ জনগণই আপনাকে জিতিয়ে আনবে, কারণ আপনি তো জনগণের নেতা, কোনো দলীয় নেতা না। এটা কি আদৌ আমাদের বাংলাদেশের নেতারা বুঝে নাকি বুঝেও না? ডক্টর ইউনূসের নেতৃত্বে ক্ষমতা দখল করার পরে যে ক্যাবিনেট গঠিত হয়েছে, অর্থাৎ উপদেষ্টা পরিষদ, তা তো সবই সুশীলরা এবং বিদেশি নাগরিকরা, যারা সারাদিন শেখ হাসিনার প্রশাসনের সমালোচনা করতেন। তারা কেমন রাষ্ট্র উপহার দিয়েছেন? শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদেরই একজন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, শিল্প এবং গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান শুভ্রর মানবাধিকার সংগঠন অধিকারের রিপোর্টটা আপনাদের জানাই। 1 নভেম্বর এই রিপোর্টটা তারা প্রকাশ করেছেন। রাজনৈতিক সহিংসতায় মৃত্যুর সংখ্যা 281। 281 জন মারা গেছেন রাজনৈতিক সহিংসতায়। কারাগারে মৃত্যু 88 জন, 88। মব সন্ত্রাসে মৃত্যু 153 জন। বিচার বহির্ভূত হত্যা 40। বিচার বহির্ভূত হত্যা। ধর্ষণের সংখ্যা 687। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সরকারেরই একজন ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টার যে এনজিও অর্থাৎ অধিকার, এটা অধিকারের রিপোর্ট। আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠন, আইন ও সালিশ কেন্দ্র এবং অন্যান্যদের রিপোর্ট আরো ভয়াবহ। আওয়ামী লীগের রিপোর্টে 275 জন তো তাদেরই দলীয় নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। কারাগারে তাদের দলীয় নেতাকর্মী মৃত্যুর সংখ্যা ব্যাপক। পুলিশের মৃত্যুর সংখ্যা বিশাল পরিমাণে, অর্থাৎ অন্যদের। আমি শুধু বলছি এই সরকারের উপদেষ্টার নিজস্ব এনজিও রিপোর্ট এটি। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন অবৈধ ক্ষমতা দখলদার এই সরকারের আমলে কি হচ্ছে। যদিও আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বলছেন যে এই সরকার আমলে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয় না, এবং সে ক্রেডিট তিনি আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুলকে দিয়েছেন। এটা বোধহয় গুরুত্বপূর্ণ পদে থাকলে বোধহয় এভাবে চোখ কান বন্ধ করেই বোধহয় কথা বলতে হয়। এভাবেই দেশের মব সাম্রাজ্যে কি নৈরাজ্যতা, সহিংসতা, বর্বরতা, নৃশংসতা চলছে। কোথায় সেই বুদ্ধিজীবীরা? কোথায় সেই আতেলরা? কোথায় সেই সুশীলরা?
ও আমি তো ভুলই বললাম, সেই আতেল এবং সুশীলরা তো এই সরকারের উপদেষ্টা অনেকেই, এই সরকারের কমিশনের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নানা জায়গায় বসে গেছেন। সমালোচনা কারা করবেন? তারাই তো সব করছে। এর প্রত্যেকটির বিচার কোনো তোয়াক্কা আমার করা উচিত হবে না। 5ই অগাস্টে বাংলাদেশের জঙ্গি হামলার পরে, এই বাংলাদেশের টোকাই মৌলবাদীদের হামলার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদে আরেকটি স্থানে সরিয়ে ফেলা হয়, সেটি 5ই অগাস্ট 2024 তারিখে, ঠিক তার পরপর বাংলাদেশের যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেন, বেশ কঠোরভাবে নির্দেশ দেন, তিনি একটি ইসলামিক রেভুলেশন দেখতে চান। আমার এই কথা শুনে আপনি বিস্মিত হলেন, আরেকটু বিস্মিত হন আপনি। সে গোয়েন্দা বিভাগকে ডেকে, আমি নাম ঠিকানা বলছি না, কাকে বলেছে না বলেছে, এটি 100% অথেন্টিক নিউজ, সন্দেহ করলে করতে পারেন, সন্দেহ করবার যথেষ্ট স্বাধীনতা আপনার রয়েছে। কিন্তু আমি সাধারণত মিথ্যে কথা, মিথ্যে তথ্য আমি দর্শকদেরকে দেই না। আমার সেই সোর্স পরিষ্কারভাবে বলেছে যে ওয়াকারুজ্জামান চরমোনাই, জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামী, এই তিনটিকে একসাথে করে ইরানি স্টাইলে একটি ইসলামী বিপ্লব করতে চেয়েছে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল সে ইসলামিক রিপাবলিক ঘোষণা দিতে চেয়েছে। সে কোনোভাবে চায়নি যে ইউনুস হেড অফ দ্য স্টেট হোক, এইভাবে হোক, কারণ ইউনুসের সাথে তার একটা ক্ল্যাশ তখনও ছিল। এটি তার অনিচ্ছাতেই আসলে ইউনুস হয়েছে, কিন্তু সে একটি ইসলামিক রিপাবলিক চেয়েছে। সেই সময় গোয়েন্দা বিভাগ বেঁকে বসে, তাকে বলে যে স্যার এইটা আসলে হবে না। তখন সে রেগে মেগে যায়, সে বলে জামাতিদের প্রতি তোমাদের এত ক্ষোভ কেন, এটা সে বলার চেষ্টা করে এবং তোমরা খামাখা জামাতকে এরকম সন্দেহ করো, নানান ধরনের কথাবার্তা বলে। তখন যখন সে দেখতে পায় যে গোয়েন্দা বিভাগের কিছুটা অনীহা আছে, তখন সে পাকিস্তানের যে তৎকালীন অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ, এই মারুফকে দায়িত্ব দেয় এই তিনটি দলকে একত্রিত করবার জন্য। আমার এই কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে প্রিয় দর্শক আপনি ঠিক পিছনে চলে যান, পত্রিকা ঘাঁটতে ঘাঁটতে দেখবেন যে সৈয়দ মারুফ কখনো চরমোনাই পীরের সাথে, কখনো হেফাজতের সাথে, কখনো জামাতের সাথে একসাথে এসে সেখানে সে নানান ধরনের পরিকল্পনা করছে। তো একটা পর্যায়ে এটাও সত্যি কথা যে ওয়াকারের সেই মোহ ভঙ্গ হয়। কোনো একটা কারণে ওয়াকার বুঝতে পারে যে এইটা সম্ভব হবে না, এই মুহূর্তে সম্ভব হবে না। আপনাকে এইটাও বলে রাখা ভালো যে ওয়াকারুজ্জামান হচ্ছে CIA বয়, অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার যে গোয়েন্দা সংস্থা আমরা জানি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, খুব ভুল না করে থাকলে তাদেরই বালক বলা যেতে পারে এই ওয়াকারুজ্জামানকে। এই ওয়াকারুজ্জামানের অনেকগুলো ছোট ছোট ঘটনাগুলো নিয়ে আমি সামনে আসবো, কিন্তু আপনাদেরকে এই ঘটনা বলবার সাথে সাথে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ এখনও ওয়াকারকে কোনো না কোনোভাবে আস্থা রাখে, ওয়াকারের উপর একটা। আমি ব্যক্তিগতভাবে আমি নিঝুম মজুমদার ডে 1 থেকে বলে এসেছি, আই ডোন্ট ট্রাস্ট দিস ব্লাডি ওয়াকার। আমি বারবারই বলেছি এ একটা আস্ত ... একে বিশ্বাস করবার কোনো কারণ নেই, ও একটা আস্ত বেঈমানের বাচ্চা। ও ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার খুন করবার পরিকল্পনা ছিল এবং এটি নিশ্চিতভাবে সে খুনের পরিকল্পনা করেছে। এবং আমি তো বলবো যে আল্লাহ বাঁচিয়েছে যে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী কোনো না কোনোভাবে এই খুনের এই পুরো পরিকল্পনা থেকে বেঁচে গিয়েছেন। কিন্তু আমি এটির সাথে আরেকটি সম্পূরকভাবে লাগাতে চাই যে আমেরিকা একটা যেই প্ল্যানটা তারা বাংলাদেশ পর্বে করেছে গত বছর, সেটিতে তারা ব্যর্থ হয়েছে। তাদের ধারণা ছিল সাদ্দামকে যেভাবে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, বাথ পার্টি তার নিঃশেষ হয়েছে, তারা যেভাবে গাদ্দাফিকে শেষ করেছে, এর আগে আমরা তিউনিসিয়াতে দেখেছি নানানভাবে করেছে, সেইখানকার যে ল্যান্ডস্কেপটা ছিল, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, ওই ল্যান্ডস্কেপের মেজারমেন্টটা তারা বাংলাদেশে করেছে। এটা দৈর্ঘ্য প্রস্থ এগুলোতে তারা ভুল করে ফেলেছে। কারণ তারা যখন এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশে তারা তারা প্রায় 6টি অ্যাটেম্প্ট নিয়েছেন 6 জন ব্যক্তিকে ঘিরে। এর মধ্যে এমন সব মানুষের নাম আছে, নামগুলো আমি আনবো, আমার যেহেতু ঠোঁট কাটা আমি নামগুলো আমি আনবো, কিন্তু সেটি নিশ্চয়ই আমাকে কিছু অনুমতির ব্যাপার আছে, সেটি আমি ভবিষ্যতে আমি সেই নামগুলো সামনে আনবো। কিন্তু তারা চেষ্টা করেছে আওয়ামী লীগের আরেকটি সেকেন্ড টিম করবার জন্য এবং অনেককে দলে ভেড়ানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা খুশির কথা বলি, কেউ বেইমানি করেনি। ওই যাদের সাথে কথা বলেছে তারা ছাড়া এবং যাদের সাথে আলোচনা করেছে তারাও গিয়ে আপাকে এগুলো সব বলে দিয়েছে। অর্থাৎ এই দফাতে
বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে হবে একটা চরমভাবে ম্যাচিউর্ড আচরণ করেছে। যাদেরকে তারা মনে করেছে যে যাদেরকে দিয়ে তারা রিফাইন্ড আওয়ামী লীগ করবে, তারাও পাত্তা দেয়নি। তারা এক কথায় বলেছে রাজনীতি করব না, কিন্তু নেতা আমাদের একটা শেখ হাসিনা। এবং বাংলাদেশের সমস্ত তৃণমূল, আমি জানি না যে এই তৃণমূলকে আমার মাঝে মধ্যে মনে হয় এদেরকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখি, মাঝে মধ্যে মনে হয় মানে গলা জড়াজড়ি করে আবেগে কাঁদি। কারণ যেই তৃণমূলকে নাক ছিটকানো হয়েছে, যেই তৃণমূলকে দেখলে ওই কোনো নেতারা ঘরে ঢুকতে দিত না, তাদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলতো, যেই তৃণমূলরা কখনো ক্রিম খায়নি, যেই তৃণমূলরা না খেয়ে না দেয় এই দলটির জন্য ঘামে ভিজিয়েছে শরীর, যারা এখনো ক্ষোভে রাগে ফুঁসে, সেই তৃণমূল এই দফা আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়েছে। এই যে আমি বলছি বাঁচিয়ে দিয়েছে, আপনি বলতে পারেন যে ভাই আসলে কি সেফ হয়েছে? এক্স্যাক্টলি সেফ হয়েছে। আমেরিকা বুঝতে পারেনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড়া এই দেশে রাজনীতির চাকা ঘুরবে না। একটাই তাদের করণীয় ছিল, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে। কিন্তু জীবিতভাবে তারা যেহেতু ব্যর্থ হয়েছে, তারা আসলে হত্যা করতে, সেই কারণে ল্যান্ডস্কেপ তো পাল্টেছেই, বরঞ্চ মাননীয় প্রধানমন্ত্রীর যেই শক্তি সেটি দলের ভেতরে আরও প্রভাবিত হয়েছে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন বৈশ্বিকভাবেও তিনি এখন কিভাবে বিকশিত হচ্ছেন, বা তাকে চারদিক থেকে তার কথা বলা হচ্ছে। বাংলাদেশের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপ আমেরিকা যেহেতু বুঝতে পারেনি এবং তৃণমূলের শক্তিও বুঝতে পারেনি, ফলে তাদের এই প্লট, এই আপনার জাকার্তা মেথড বলেন, কিংবা তাদের ইরানি মেথড বলেন, কিংবা আপনার ইরাকি মেথড বলেন, কিংবা লিবিয়া মেথড বলেন, সেটি পুরোপুরি ফয়েল হয়েছে। আমি এর আগে আরেকটি ভিডিওতে বলেছি যে আমেরিকা পরিষ্কারভাবে চেয়েছে, কয়েকটা ফ্রন্টে ট্রাই করেছে যে সেকেন্ড একটা আওয়ামী লীগ তৈরি করবার জন্য। তারা ফ্রেশ মুখ চায়। আমরা বারবারই বলেছি যে আমেরিকা কে বাংলাদেশের ল্যান্ডস্কেপ পাল্টানোর জন্য? বাংলাদেশের রাজনীতি কি হবে না হবে এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, কোনো এমবিসি সিদ্ধান্ত নেবে না। তাদের এই পিচকি বিচির মতো দুই একটা অফিসার হাই কমিশনের, এদের কথা যদি শোনেন, নাম শুদ্ধা যদি আমি কখন আপনাদেরকে বলি যে এই লোক এটা বলেছে, ওই লোক কীভাবে কথা বলে জানেন? শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, হ্যাঁ আমরা এই দেশ নিয়ন্ত্রণ করি, এই দেশ আমরা যেভাবে চলবে, তারেক রহমান রাজনীতিতে আসতে পারবে না, অমুক আসতে পারবে না। এরা এইভাবে কথা বলে, মনে হচ্ছে বাপের দেশ একটা কলোনি তৈরি করেছে। এবং এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে দলমত নির্বিশেষে একটা ব্যাপারে আমাদের মনে হয় চিন্তা করা দরকার, অবশ্যই জামাতে ইসলামী বাদে। কারণ জামাত হচ্ছে আমেরিকার আরেকটা সন্তান বলা যায়, ওই ওয়াকারের মতো। সব দলেরই চিন্তা করা উচিত যে আমরা যে কথায় এই আমেরিকার কাছে বিচার নিয়ে যাই, এর কাছে বিচার নিয়ে যাই, এইটাই স্টপ করে আমরা নিজেদের সমস্যার সমাধান না করতে পারলে বারবার আমেরিকা আমাদের রাজনীতিতে ছড়ি ঘোরাবে। যেহেতু আমেরিকার বাণিজ্যের উপর আমাদের অনেক কিছু নির্ভরও করতে হয়, এটাও মাথায় রাখতে হবে। এই যেমন আমি আমেরিকাতে যতগুলো স্টোরে গিয়েছি, মানে হিউজ লেভেলের বাংলাদেশের পণ্য এখানে আসে। ফলে আমেরিকার সাথে আমাদের একটা ব্যালেন্স এবং আত্মসম্মানের এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক পর্যন্ত রাখা উচিত। আমাদেরকে যাতে কোনোভাবে ছড়ি ঘোরাতে না পারে, এই ব্যাপারটাই আমাদের আসলে নিশ্চিত করা প্রয়োজন। যাই হোক, আমি যেই কথাটা বলতে আজকে এই ভিডিও করতে এসেছি সেটি হচ্ছে ওয়াকারুজ্জামান বাংলাদেশে একটি ইসলামী রেভলিউশন করতে চেয়েছিল এবং সে ব্যর্থ হয়েছে, এটা জেনে রাখেন। এটি নিশ্চিত সংবাদ এবং এটাই সত্য। কিন্তু আমি বারবারই বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিপ্লবের মাধ্যমে, একটি অভ্যুত্থানের মাধ্যমে আবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতে যদি আমরা আবার ব্যর্থ হই, তাহলে এই দেশ নিশ্চিতভাবে একটা এক্সট্রিমিস্ট কান্ট্রিতে পরিণত হবে, আর আমরা সেকেন্ড টাইম রক্ষা করতে পারবো না। কারণ আরেকটা চান্স আমাদের সামনে আসছে এবং আসবে। ফলে আমাদেরকে এখন এইটা চিন্তা করতে হবে যে আমরা ক্ষমতায় গেলে ঠিক কিভাবে এই পুরো ঘটনা যে আমাদের চোখের সামনে দেখতে পেলাম গত 1 বছর, সেটিকে আমরা কিভাবে ডিল করব। আমি এই জন্য বারবার এই ধরনের কথা বলে যাচ্ছি যে আমি জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু আসলে কি হবে সেটি ভাবা জরুরি। সবাই জানেন ইতিমধ্যে 237টি আসনে তারা নমিনেশন প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির মহাসচিব বলেছেন এটি প্রাথমিক তালিকা, যার জন্য আসলে মনে হচ্ছে যেন কিছু পর্যবেক্ষণ তুলে ধরা দরকার। এবং গত কয়েকদিনে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের
যে পরিমাণ টেলিফোন এসেছে বা যে পরিমাণ বার্তা এসেছে তাতে বোঝা যাচ্ছে যে দলের ভেতরে একটা চাপা অসন্তোষ কাজ করছে। তো বিএনপির এই যে নমিনেশন প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মানে যে প্রক্রিয়ায় প্রায় ১৬ বছর পরে আহ, যে নির্বাচন, গ্রহণযোগ্য একটি নির্বাচনের কথা সবাই বলছেন, সেই জায়গাটায় নমিনেশন যেভাবে হওয়া দরকার ছিল সেইভাবে হয়নি। এখানে যথেষ্ট অপরিপক্কতার ছাপ বিদ্যমান। এবং ধরেন যে জনাব তারেক রহমান সাহেবের কাছে আসলে বাংলাদেশ থেকে নেতারা যেভাবে উপস্থাপন করেছেন সেই অনুযায়ী তিনি আসলে সিদ্ধান্ত দিয়েছেন। তো প্রথম কথা আমি যদি বলি যে ধরেন ইতিমধ্যে ধরেন একটা মনোনয়ন কিন্তু বাতিল করতে হয়েছে। ধরেন মাদারীপুর ১-এর ভাসাবির মালিক এই দুর্বৃত্ত যার মনোনয়ন ঘোষণা করেও সেটি আবার পরে স্থগিত করা হয়েছে। তো আপনি এই ঘটনাতে বুঝতে পারছেন যে ধরেন পরিকল্পিতভাবে যে হয়নি এটি আমরা বলতেই পারি। পাশাপাশি ধরেন বাংলাদেশে মনোনয়নটা ছিল একটা উৎসব। ধরেন দলীয় ফান্ডে বৈধভাবে একটা ফান্ড ক্রিয়েট করা, মনোনয়ন দেয়া। বাংলাদেশে এরকম বহু নেতাকর্মী আছেন যারা অন্তত এই উপলক্ষে অন্তত ৩০ সেকেন্ড, ১ মিনিট, ৫ মিনিটের জন্য জনাব তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়ার সঙ্গে একটু কথা বলতে চান, একটু দেখা করতে চান। এমন একটা সুযোগেও কিন্তু অনেকে নমিনেশন কেনেন। আর গত কয়েক বছরে ধরেন বিশেষ করে গত ১ বছর যদি ধরি আমি, ১৪-১৫ মাস, ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যদি ধরি, এরকম বহু মানুষকে বলা হয়েছে যান এলাকায় যান কাজ করেন। তো হঠাৎ করে এই যে নমিনেশন ঘোষণা, এটি আসলে অনেকের মন ভেঙে দিয়েছে এবং অনেকে খুবই কি বলবো ক্ষুব্ধ হয়েছেন। যে তারা ধরেন এই প্রক্রিয়াটা ধরেন আপনি তালিকাটা আছেই আপনার কাছে। তো এই তালিকাটা নিয়ে আপনি যদি নমিনেশন পেপার বিক্রি করতেন, কয়দিন, ১০ দিন, ১৫ দিন সময় লাগতো হাইয়েস্ট। আপনি সবার সাথে তারেক রহমান সাহেব অনলাইনে থাকতেন বা ম্যাডামও অনলাইনে থাকতেন। সবার সঙ্গে ১ মিনিট করে যদি কথা বলতেন তাহলে তো হতো। তো সেটি থেকে বঞ্চিত করা হয়েছে আমি বলব এবং এটি আসলে একটা বিরূপ প্রভাব পড়বে। কারণ আ উম যারা বিএনপিকে ভালোবাসেন, যারা জাতীয়তাবাদী রাজনীতিকে ভালোবাসেন, তারা অনেকে অনেকের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি সেটি ঠিক ভালো হবে বলে আমাদের মনে হচ্ছে না। তো তারপরে ধরেন আমি যদি এয়ার ভাইস মার্শাল আ উম আ বিমান বাহিনীর প্রধান যিনি ছিলেন তিনি এবং আরো একজন, ৩ জন ছাড়া বাকিটা কোথায়? এই ৩ জন তো অনেক প্রবীণ নেতা এবং তার মেজর হাফিজ তো স্থায়ী কমিটির সদস্য। তো নতুন যেই ধরেন মানে সমস্যাটা কোথায় দেখেন, গত ১৬ বছরে সেনাবাহিনীতে কমপক্ষে ৬,০০০ অফিসার রিক্রুট হয়েছে, কমপক্ষে ১৫-২০ হাজার সৈনিক রিক্রুট হয়েছে, যাদের কাছে বিএনপি হচ্ছে নেগেটিভ। তো আ ১৬ বছরে কিন্তু সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আ কর্মকর্তারা আম সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে চাকরি হারিয়েছেন। বিডিআর বিদ্রোহের প্রতিবাদ করে চাকরি হারিয়েছেন। জুলাই বিপ্লবের সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো আপনি তাদেরকে কেন মূল্যায়ন করলেন না? ১২ জন ডাক্তার যদি আপনি দিতে পারেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে দিয়ে আপনি কি এই নতুন পুরানের একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারতেন না? যাদের ভূমিকা ছিল। বিডিআর বিদ্রোহের যারা প্রতিবাদ করে, বিডিআর এর ঘটনায় যারা ভিকটিম, হাসিনার দ্বারা যারা বিভিন্ন সময় ভিকটিম, তাদেরকে কি আপনি নমিনেশন দিতে পারতেন না এই দলে? দিতে পারতেন। কিন্তু আপনার দলের আ মানে বিএনপির মধ্যে কিন্তু গুপ্ত কয়েকটা গ্রুপ আছে। বিএনপির মধ্যে একটা গ্রুপ আছে গুপ্ত ওয়াকার, একটা গ্রুপ হচ্ছে গুপ্ত ভারত, একটা গ্রুপ হচ্ছে গুপ্ত সুবিধাভোগী। অর্থাৎ যেদিকে যাবে সেদিকেই যাবে। যেমন এখন ওয়াকারের কাছ থেকে সুবিধা নিচ্ছে, এখন ওয়াকারের পক্ষে বিএনপি শীর্ষ নেতৃত্বকে তারা বায়াস করবে। তো এই নমিনেশনে আপনার আমি দেখলাম যে সংস্কারপন্থী অনেক নেতা যারা ধরেন একসময় বেগম জিয়া, খালেদা জিয়াকে বলছে এদের দরকারই নাই, এটা বাদ। এদেরকে দিয়েই হবে না বিএনপি। এই জাতীয় লোকজন নমিনেশন পাইছে। আবার কিছু সংস্কারপন্থী বাদ পড়ছে। আবার ধরেন ৩০০, ৪০০, ৫০০ মামলা আছে। এ এ বেম বা মানে পুরো ১৬ টা বছর বিভীষিকাময় জীবন কাটাইছে। এরকম অনেকে বাদ পড়ে গেছে। সেখানে মানে কোন বিবেচনায় কাকে নমিনেশন দেয়া হচ্ছে। তো এই যে জায়গা এই যে জায়গাগুলো ভাই কি বলবো বলেন? এখন এসব বললে আবার আমাদের বিরুদ্ধে এক গ্রুপ নামবে। তো যে যা খুশি তা করুক। কিন্তু বাস্তবতা হচ্ছে এর কিন্তু একটা বিরূপ কিন্তু প্রভাব পড়বে। তো এই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি, তারপরে ধরেন এই নমিনেশনে সাংবাদিকদের অংশগ্রহণ কোথায়? কয়জন সাংবাদিক আছেন? ২-১ জন আইনজীবী আছেন। এই আইনজীবীদের ভূমিকা কি ছিল?
বা আপনি এটা আসছে ওই কারণে যে এমন না যে সব পেশা থেকে দিতে হবে, কিন্তু আপনি যখন 12 জন চিকিৎসককে যখন আপনি নমিনেশন দেবেন, তখন খুব লজিক্যালি এই প্রসঙ্গগুলো আসে যে আপনাদের আসলে আপনারা কোন বিবেচনায়, কোন ক্রাইটেরিয়ায় এই নমিনেশন দিলেন। নারীদের ক্ষেত্রে আমি যদি বলি, বহু পরিচিত নারী মুখ বাদ পড়েছে, যারা উম প্রতিবাদী ছিলেন, যারা আন্দোলনে ছিলেন, এমন নারী নেত্রীদেরকে বাদ দেওয়া হয়েছে। আ এম ৬৩টা আসন খালি রাখা হয়েছে বলা হচ্ছে শরিক দলের জন্য। তো শরিক দলের জন্য যদি ৬৩ আসন খালি রাখা হয়, বিএনপির নারী যে পার্সেন্টেজ, ইলেকশন কমিশনের যে পার্সেন্টেজ, সে অনুযায়ী কতজন আসলে আপনারা দিচ্ছেন? মানে অর্থাৎ মোস্ট অফ দ্যা পিপল আনহ্যাপি এবং মানে কি বলবো? এটা খুবই আনফরচুনেট এবং অনেকে ধরেন এগুলো নিয়ে প্রতিবাদ করছে না, কারণ যে বহিষ্কার হয়ে যাবে। এক ধরনের হুমকি দেয়া আছে। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না, বহিষ্কার হয়ে যাবে। তো অনেকে হতাশ, অর্থাৎ আ মানে হাসিনা পরবর্তী, জুলাই পরবর্তী এই রাজনীতিতে, এই নির্বাচনে আমরা যে গুণগত পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, সেটি অধিকাংশ প্রার্থীর ক্ষেত্রে সেটি আমরা দেখছি না। এখনো ধরেন সেই মন গড়া স্টাইলে চলছে সবকিছু। আনুগত্যের খেলা চলছে, টাকার খেলা চলছে এবং ধরেন গত ২ দিনে কমপক্ষে ৫০ জনের বেশি মনোনয়ন বঞ্চিতরা ফোন দিয়েছেন এবং প্রত্যেকেরই অভিযোগ যে এখানে একটা বড় টাকার খেলা হয়েছে। এই টাকা কে খেয়েছেন? এইটার ব্যাপারে তাদের আবার সুনির্দিষ্ট কোনো আনসার নাই। তো ধরেন ঢাকা থেকে যারা এই জায়গাগুলো ডিল করেছেন, তাদের দিকেই অনেকের ইঙ্গিত। তো মানে আমার কথা হচ্ছে কি যে ধরেন আমরা যারা চাই যে জাতীয়তাবাদী ঘরানার যে দল বিএনপি, তার নেতৃত্বে একটি সরকার হোক। আপনারা কি চান? আপনারা যারা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত, আপনারা যারা মানে মূল দল চালান, আপনারা যারা বড়, বড় নেতা, আপনারা কি চান? আপনারা আপনাদের ব্যাপারে কথা বললে তো আবার আমাদের গোষ্ঠী উদ্ধার করে আপনারা ছেড়ে দিতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে ওইখানে যে আপনারা কোন ক্রাইটেরিয়ায়, কোন ক্যাটেগরিতে এই নমিনেশন ভাগ করলেন? আমি যদি প্রত্যেকটা প্রার্থী, আমি চেষ্টা করছি প্রত্যেকটা প্রার্থীর যদি আপনি সাইটেশন দেন যে ১৬ বছরে এর এই ভূমিকা ছিল, জুলাই বিপ্লবে এর এই ভূমিকা ছিল। ১৬ বছরের চেয়েও আসলে জুলাই বিপ্লবের সময়টায় কার কি অবস্থান ছিল সেটি অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এবং অ্যা আমরা চাই যে ত্যাগী নেতারা আ নমিনেশন পাক। যেহেতু এটা প্রাথমিক তালিকা, ইতিমধ্যে একজনের স্থগিত করা হয়েছে। আরো রিভিউ করার সুযোগ আছে। আমি বলব যে অ্যা এক একটা 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 যেন অ কি বলবো? একটা যেন সমন্বিত, অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য যেন একটা তালিকা হয়। এবং প্রত্যেকটা এলাকায় আপনারা জানেন যে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, অ্যা উম তাদেরকে আপনি বঞ্চিত করতে পারেন, তাদেরকে আপনি মনোনয়ন না দিতে পারেন বা আ কিন্তু তার আফটার ইফেক্ট টা কি হতে যায়? কি হবে? একটা নতুন নেতৃত্ব দরকার, নতুন ইয়াং ব্লাড আসা দরকার, সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু সেই ইয়াং ব্লাড এর মধ্যে উম আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? কাদেরকে কিভাবে মূল্যায়ন করছেন? অর্থাৎ সব মিলিয়ে আসলে একটা ভজঘট অবস্থা এবং আজকে আপনারা দেখছেন যে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর গণসংযোগের সময় গুলির ঘটনা ঘটেছে, প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তো সেই জায়গাটায় ধরেন আদৌ অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচন চায় কিনা সেটিও একটা প্রশ্ন উঠেছে। এনসিপি ইতিমধ্যে বলেছে সরকারের মধ্যে একটা অংশ নির্বাচন চায় না এবং অনেক আলামতেই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে নির্বাচনটাকে ভণ্ডুল করাও অনেকের লক্ষ্য। আবার বিএনপির একটা অংশ আবার আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আ চেষ্টা করছে। আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগকে প্রমোট করছে এবং বলা চলে যে বিএনপি এবং জামাত উভয়ই যৌথ প্রক্রিয়ায়, যৌথভাবে ৫ই আগস্টের পরে আওয়ামী লীগের সবাই দুলাভাই হয়ে গেছে। আওয়ামী লীগকে দুলাভাইয়ের মতো তারা আশ্রয় দিয়ে রেখেছে অনেক জায়গায়, অনেক নেতায়, অনেক নেতা এবং প্রত্যেকটা এলাকায়, এলাকায় এটার বিনিময়ে তারা অর্থ নিয়েছে। এটার বিনিময়ে তারা তাদের সমর্থন চেয়েছে সামনের নির্বাচনে। তো এই জিনিসগুলো অ কি ধরেন কতটুকু গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে? আমি বলব বিএনপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন দয়া করে এই বিষয়গুলো ভাবেন। ত্যাগী নেতা যারা জুলাইয়ের সঙ্গে, জুলাইয়ের স্পিরিটকে যারা ধারণ করে, যারা ফ্যাসিবাদ বিরোধী অ্যা অবস্থানকে অবস্থান ধারণ করে, যারা আ নিজের স্বার্থে ফ্যাসিবাদের কাছে বাংলাদেশকে বিকিয়ে দেবে না,
এই জাতীয় নেতৃত্ব ছাড়া আপনারা যদি নমিনেশন দেন ফলাফল কিন্তু ভালো হবে না। পাশাপাশি বিএনপি জামাতের মধ্যে এখন যে বৈরিতা আমরা দেখছি, এখন যে বৈরী অবস্থা আমরা দেখছি, সেটার আসলে অবসান খুব জরুরি। এবং এটি যদি না হয় তৃতীয় পক্ষ যে সুবিধা পাবে এটি বলাই বাহুল্য। এবং আমি জানি না কি কারণে এত দীর্ঘদিনের যেই মানে রাজনীতি একসঙ্গে বা জোটগতভাবে বা কি বলবো এটাকে, এটা একটা কি যেন কমন টার্মস আছে না, যে যুগপৎ আন্দোলনে যে অংশগ্রহণ ছিল, সেই জায়গাটায় বিএনপি এবং জামাতের মধ্যে এখন যে বৈরী অবস্থান, এই বৈরী অবস্থান কিন্তু আমার ধারণা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্য থেকে তৈরি করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের যে এজেন্টরা বিএনপির মধ্যে আছে, তাদের যে এজেন্টরা জামাতের মধ্যে আছে, সব মিলে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে। এনসিপির যেই ছেলেগুলো, তাদের ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন না, কিন্তু উচিত ছিল আমাদের সিনিয়র রাজনীতিবিদদের তাদেরকে গাইড করা। তারা এই গাইডটা না করে, তারা এই জাতীয় তাদেরকে গাইড করে আমাদের একটা তৃতীয় ধারা রাজনৈতিক দল দাঁড় করানো দরকার ছিল। সেটি না করে তারা এই বাচ্চাদের সঙ্গে তারা কাম্মাকাম্মিতে জড়াই পড়ছেন। কোন বাচ্চা কি বলল, কোন ছেলে কি বলল, এটা নিয়ে বুড়া বুড়া রাজনীতিবিদদের যে প্রতিক্রিয়া, মানে কিছু বলার নাই আর কি। মানে এগুলো নিয়ে আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বলবে এরা দেখো গুপ্ত জামাত। তো যাই হোক, ওভারঅল যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে বিএনপির যে মনোনয়ন, তাতে মনে হচ্ছে বিএনপি আবার একটা গাড্ডায় পড়লো, আবার একটা গর্তের মধ্যে পড়লো বা গর্তের মধ্যে ফেলা হলো। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে এই গর্ত থেকে বের হয়ে আসার, বিতর্কিত লোকদেরকে বাদ দেওয়ার, যারা সত্যিকারের গণমানুষের প্রতিনিধিত্ব করেন, সত্যিকারে যারা 16 বছরে যাদের অবদান ছিল, যারা জুলাইতে অবদান ছিল, সেই মানুষগুলোকে মূল্যায়ন করার। এবং আমি এক্ষেত্রে বলবো যে বিশ্বাসঘাতকই হয়। 111-এ যারা দলের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই বিশ্বাসঘাতকদেরকে কোনোভাবেই যেন দলীয় কোনো সুবিধায় তারা না পান, দলীয় কোনো মনোনয়ন না পান, সেই জায়গাটা আবারও পুনর্বিবেচনা করা যেতে পারে। এবং যাদের অবদান ছিল তাদেরকে যেন আমরা কোনোভাবে না হারাই। এবং আমরা চাই যে সমন্বিতভাবে বিএনপির নেতৃত্বে একটি সরকার হোক, জাতীয়তাবাদীর একটি সরকার হোক, যে সরকার আসলে সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করবে, যারা ফ্যাসিস্টদের বিচার করবে, যারা জুলাই হত্যাকারীদের বিচার করবে, কোনো আপোষের দিকে যাবে না। এবং আরেকটি অ্যালার্মিং কথা বলে রাখি, বিএনপির ভেতরে ওয়াকারের একটা বাহিনী কাজ করছে, যারা ওয়াকার দ্বারা প্রভাবিত, ওয়াকার দ্বারা সুবিধাভোগী। আমি খুব সহজেই তাদের ব্যাপারে তথ্যপত্র সামনে নিয়ে আসব। তাদের ব্যাপারে বিএনপিকে সতর্ক থাকতে হবে। কারণ সেনাবাহিনীতে বিডিআর হত্যা থেকে শুরু করে, বিডিআর বিদ্রোহের নামে সেনা সদস্য হত্যা থেকে শুরু করে যত অনিয়ম, যত অনাচার করেছে হাসিনা, সকল কিছুর বিচার হতে হবে। এবং সে যত বড় স্টারওয়ালা জেনারেলই হোক, সে যত বড় ক্ষমতাবানই হোক, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের ছাত্র জনতা জুলাই 2024-এ যেভাবে রুখে দাঁড়িয়েছে, এই রুখে দাঁড়ানোটা এখন খুব স্বাভাবিক একটা বিষয়। আমি বলবো যে কোনো পরিস্থিতিতে আমার মনে হয় যে এই জাতীয় গণজাগরণ হতে পারে। কারণ জুলাই বিপ্লব কারো বাপের না। জুলাই বিপ্লব বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার, আম জনতার। আমার ছিল, তোমার ছিল, অমুক ছিল, তমুক ছিল। ছাত্র জনতা, সাধারণ গৃহবধূ, সাধারণ পেশাজীবী, রিক্সা চালক, ট্যাক্সি চালক, ফল বিক্রেতা, এরা সবাই যখন অংশগ্রহণ করে, তাতেই এই বিপ্লবটা সফল হয়। কারণ এর আগে গত 16 বছরে বহু খামচাখামচি আমরা দেখছি, কোনো লাভ হয়নি। সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়ার পরে যে বিপ্লব, সেই বিপ্লবের ফল কোনো দল বা কোনো মহল ভণ্ডুল করে দেবেন, আমার মনে হয় যে তাদের এ ব্যাপারে সতর্কতার সঙ্গে আগানো উচিত। বিএনপিকে বলবো, গাড্ডা থেকে বের হয়ে আসুন। মনোনয়নের জায়গাটা, যেহেতু এটা প্রাথমিক তালিকা, আবারও পুনর্বিন্যাস করুন। প্রতিটি আসনে যারা এতদিন ধরে কাজ করেছে তাদের সঙ্গে সাক্ষাৎকার আয়োজন করুন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের সবার সাথে মিলেমিশে আপনারা নির্বাচনের দিকে যান। আর আদৌ নির্বাচন হবে কিনা, এই ইউনূস সরকারের একটা অংশ নির্বাচন আদৌ চায় কিনা, এই যে বিষয়টা, এই বিষয়টাকেও গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবেন। গত 14 মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ পরিচালনা করছে। দৃশ্যত তেমন কোনো সমস্যা নেই, কিন্তু পর্দার আড়ালে যে সকল সমস্যা পুরো বাংলাদেশকে
কুড়ে করে খাচ্ছে এবং পুরো বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিচ্ছে। এবং এই সকল সমস্যার কারণে যে যার অবস্থান থেকে যে আর্তচিৎকার করছে, সে আর্তচিৎকারে নানা রকম ন্যারেটিভ চলে আসছে। বেশিরভাগ মানুষ বলার চেষ্টা করছেন আগেই ভালো ছিলাম, অর্থাৎ এই যে এখন যা কিছু হলো, গণ আন্দোলন হলো, তারপরে নতুন একটা সরকার এলো, আগের সরকার চলে গেল, তাদেরকে বলা হচ্ছে এখন তারা পৃথিবীর সবচেয়ে খারাপ একটা মানে ফ্যাসিস্ট গ্রুপ, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো সেই যে ন্যারেটিভগুলো, সেই ন্যারেটিভগুলো জনপ্রিয় করা যাচ্ছে না, উল্টো সবাই বলার চেষ্টা করছেন আগেই ভালো ছিলাম, অর্থাৎ শেখ হাসিনার জমানাতে সবাই ভালো ছিল। আমি যথেষ্ট দ্বিমত পোষণ করি এই বিষয়গুলোর সঙ্গে, সেটা নিয়ে ভিন্ন প্রসঙ্গ, কিন্তু মানুষের মুখটা আপনি বন্ধ করতে পারবেন না। একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান চালক, তিনি যখন রাজপথে চিৎকার করে বলছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালিয়ে আমি 1500, 1600, 1700 টাকা আয় করতাম আগের জামানাতে, আর এখন সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই একই পরিশ্রম করে 200 থেকে 500 টাকার বেশি আমি আয় রোজগার করতে পারি না। 3 বেলা যে আমি নিজে খাবো, রিক্সার ভাড়া 120 থেকে 140 টাকা দেবো, দেওয়ার পরে যে আমি 3 বেলা খাবো আর গ্যারেজে ঘুমাবো, সেই অবস্থা এখন হচ্ছে না। কোনো মানুষ রিক্সায় চলতে যাচ্ছে না, কারো পকেটে রিক্সায় চলার মতো টাকা পয়সা নেই। এখন এই মুখ আপনি বন্ধ করবেন কোত্থেকে? সেই রাস্তার পাশে যারা ফল বিক্রি করে, পোশাক বিক্রি করে, হকার, মানে যখনই কোনো একটা মানুষ, এখন তো মিডিয়াটা খুব একেবারে উন্মুক্ত হয়ে গেছে, হওয়ার ফলে কি হলো, সবাই সাংবাদিক, যার হাতে একটা ক্যামেরা আছে সেই সাংবাদিক, এবং সে এরকম একটা ভিডিও ফুটেজ তৈরি করে যেই নেটে ছেড়ে দিল, মুহূর্তের মধ্যে ওটা ভাইরাল হয়ে কোটি কোটি মানুষের কাছে এমনভাবে পৌঁছে গেল যে বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকাগুলো, সেটা বাংলাদেশ প্রতিদিন হোক, কালের কণ্ঠ হোক, কিংবা ধরুন সমকাল অথবা প্রথম আলো, এখন সেখানে সিরিজ অফ রিপোর্ট ছাপা হলে যে প্রতিক্রিয়া হয়, তার সে এরকম একটা ছোট্ট ভিডিও বা একটি ফটো কার্ড, হয়তো দেখা গেল যে কোনো একজন অখ্যাত, এমনকি 8 পাস 9 পাস একটা মোবাইল যিনি চালাতে পারেন, সেটা তুলে ছেড়ে দিয়েছেন, এবং ওটা সামাজিক জীবনকে, রাজনীতিকে ভীষণভাবে প্রভাবিত করছে। এবং সেই প্রভাবিত করার মধ্যেই গত 14 মাসে 1 নম্বর যে ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে, আগেই ভালো ছিলাম, এই ন্যারেটিভটি। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব, সেটা হলো যেই লাউ সেই কদু। মানে আগে যেরকম ছিল এখনও ঠিক সেই রকম। আগে কি ছিল? আগে চাঁদাবাজি হতো, তারপরে ছাত্রলীগ ছিল, তারপরে অবিচার ছিল, সরকারের দাপট ছিল, দুর্নীতি ছিল, অনিয়ম ছিল, শেয়ার মার্কেট লুট ছিল, ইত্যাদি সব কিছু। তো এর প্রেক্ষিতে যমুনা টেলিভিশনের একজন খুব জনপ্রিয় উপস্থাপিকা আছেন, নিকল। তো সেই ভদ্রমহিলা, তিনি একটা টকশো করেছিলেন, যার শিরোনাম ছিল যেই লাউ সেই কদু। এটা প্রায় 8-9 মাসের আগের ঘটনা। তো ওটাও ভীষণ রকম সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছিল, এবং এটা বাংলাদেশের দ্বিতীয় ন্যারেটিভ, যেই লাউ সেই কদু। তো সেই যে লাউ এবং কদুর যে রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগ জামাতে যা হতো আর ইউনূসের জামানাতে ঠিক সেম কাজটাই হচ্ছে, মানুষ কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। কিন্তু আজকের দিনে যদি তরতাজা খবরের কথা আপনি চিন্তা করেন, তাহলে নিকোলের সেই যে শিরোনাম, এটি পাল্টে গেছে। পাল্টে গেছে এই কারণ যে আওয়ামী লীগ জামানাতে আসলে মব ছিল না, অর্থাৎ আওয়ামী লীগের যে অপকর্মগুলো ছিল সবই এখন আছে, কিন্তু এই জামানাতে এমন কিছু ঘটনাগুলো ঘটছে, প্রশাসন, ঘুষ, দুর্নীতি থেকে শুরু করে সব জায়গাতে, যেটি আওয়ামী লীগ জামানাতে কল্পনাও করা যেত না। যেমন সচিব পদ, একজন সাবেক সচিব বা একজন খুব নামকরা সচিব, তিনি ফেসবুকে নিয়মিত লিখে যাচ্ছেন যে একটি সচিব পদে নিয়োগদানের জন্য টেন্ডার করা হয়, যে কত টাকা কে দিতে পারবে। আবার ডিসি পদে নিয়োগের জন্য 20 কোটি 30 কোটি টাকা লেনদেন হয়েছে। এরকম অসংখ্য অভিযোগ মানে রীতিমতো ইন্টারনেটে, সামাজিক মাধ্যমে, এমনকি মূলধারার গণমাধ্যমে করা হচ্ছে। কারা এই টাকা নিয়েছে, কি করেছে, তথ্য প্রমাণ সহকারে
বলা হচ্ছে এই ঘটনা যদি আওয়ামী লীগ জমানাতে ঘটতো, ঘটে না এই ধরনের কোনো ঘটনা, কিন্তু যদি ঘটতো তাহলে যারা এর হোতা তারা 5 মিনিট ক্ষমতায় থাকতে পারতেন না। কিন্তু এখন কি হলো, পয়েন্ট আউট করা হচ্ছে যে এই লোক এই কাজ করেছে, কিন্তু তারপরে সেই লোকের একটি টিকি মানে একটা পশম স্পর্শ করার ক্ষমতা আমাদের কারোর নেই। তার ফলে যেই লাউ সেই কদু এখন মানে পুরনো হয়ে গেছে। এখন হয়তো নতুন কোনো কথা যে এই যা কিছু এখন হচ্ছে এটা তো আমাদের স্বপ্নের মধ্যে ছিল না, এটা তো আমাদের কল্পনার মধ্যে ছিল না, কেন এই জিনিসগুলো বারবার এখন হতে চলেছে। তো সেই লাউ কদুকে অতিক্রম করে আগের জমানার সাথে বর্তমান জমানার যে তুলনা, সেই তুলনা বাদ দিয়ে নতুন একটা ন্যারেটিভ আবার এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি চালু করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে জামাত এবং বিএনপি এই দুটো দল, একটা হলো লাউ আর একটা হলো কদু, মানে একই জিনিস। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে একটা সখ্যতা ছিল। তো তাদের একজনকে বলা হতো প্রিন্সিপাল অধ্যক্ষ, আর একজনকে বলা হতো গৃহপালিত। একজন নিয়োগকর্তা আর একজন নিয়োজিত, একজন মালিক আর একজন চাকর। ঠিক এরকম একটা ন্যারেটিভ আমরা শুনতাম আওয়ামী লীগ জমানাতে, গৃহপালিত বিরোধী দল। আবার জাতীয় পার্টির জমানাতে আসম আব্দুর রবের নেতৃত্বে বিরাট একটা গৃহপালিত বিরোধী দল তখন তৈরি হয়েছিল। তো কাজেই সেই যে গৃহপালিত বিরোধী দল, এই ন্যারেটিভ বাদ দিয়ে এখন সমপর্যায়ের সমগোত্রীয় লোক একত্রে ভাগ বাটোয়ারা করে রাষ্ট্র ক্ষমতা দখল, ভোগ এবং রাষ্ট্র ক্ষমতা নিয়ে ছিনিমিনি, দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি, এই ধরনের নোংরা খেলার জন্য রাজনৈতিক দলগুলো যে তৎপরতা চালাচ্ছে সেটাকে কটাক্ষ করে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি এবং জামাত এই দুটো দলকে লাউ এবং কদু হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছেন। তিনি আরও যেটি বলার চেষ্টা করেছেন সেটি হলো যে এদের নৈতিক চরিত্র এক, এরা ভং ধরেছে, এরা ছং ধরেছে, এরা মাঝে মধ্যে বন্ধুত্বের ভান করে, মাঝে মধ্যে শত্রুতার ভান করে, মূলত আমাদেরকে বোকা বানানোর জন্য, লোকদেরকে প্রতারণা করার জন্য। এদের সঙ্গে অতীতে বহুবার বন্ধুত্ব ছিল, আবার এখনও তাদের বন্ধুত্ব চলছে, কিন্তু পর্দার আড়ালে দর কষাকষি করে ক্ষমতা ভাগাভাগি, সিট ভাগাভাগি ইত্যাদি কর্মকাণ্ড করার জন্য তারা যে তৎপরতা চালাচ্ছে, এটাকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলার চেষ্টা করেছেন যে বিএনপি এবং জামাত তারা লাউ এবং কদু মতো কাজ করছে, এবং আগামীতে যে নির্বাচন হবে সেটিও একটা এরকম লাউ কদু মাখা নির্বাচন হবে। এখানে যাহাই বিএনপি তাহাই জামাত, যাহাই জামাত তাহাই বিএনপি, এটাই হবে মূলত মানে আমি দামি স্বামী। আওয়ামী লীগ জমানাতে যে একটা রব উঠেছিল 2014 নির্বাচনকে কেন্দ্র করে, ওইরকম একটা আমির আমির সামনের যে একটা ভাগবাটোয়ারা নির্বাচন হবে, আমি দাঁড়াবো তুমি বসে যাবা, তুমি দাঁড়াবা আমি বসে যাব, এই যে ইত্যাদি যে কথাবার্তাগুলো সেই সময়টিতে চালু হয়েছিল, ঠিক সেই জিনিসটি আরও ব্যাপক আকারে আগামীতে হতে যাচ্ছে বলে নাসিরউদ্দিন পাটোয়ারি যে সতর্কতা জারি করছেন, তার প্রেক্ষিতে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়টিতে আবার হঠাৎ করে দেখা গেল জামাত এবং বিএনপির মধ্যে আবার দূরত্ব শুরু হয়েছে। জামাত বলার চেষ্টা করছে আমরা লাউ হব না, বিএনপি বলার চেষ্টা করছে আমরা কদু হব না, জামাত বলার চেষ্টা করেছে যে আমরা সেই কোনো চাঁদাবাজের সঙ্গে, কোনো দখলবাজের সঙ্গে আমরা একত্রে কোনো রাজনৈতিক ঐক্য করবো না, আমরা আমাদের মতো চলবো। আবার বিএনপি বলার চেষ্টা করছেন যে 71-এর একটা পরাজিত শক্তি, তারা এই দেশের পুরো রাজনীতিকে শেষ করে দেওয়ার জন্য, রাজনীতিকে বিপথে পরিচালিত করার জন্য যে কাজকর্ম করছে এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা যাবে না বা হবে না। তো এইরকম যে রাজনীতির যে বাহাস, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। আর যে নির্বাচনের কথা আমরা ভাবছি, সেই নির্বাচনে দেখবেন যে লাউ রান্না করলে বা কদু রান্না করলে আমাদের দেশে ঠিক লাউ কদুর ঝোল বলেন মানুষ যতটা পছন্দ করে, তার চেয়ে লাউ তার সঙ্গে যদি ডাল দিয়ে রান্না করা হয় এটা বেশ উপাদেয়। আবার লাউয়ের ঝোল যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় এটা আমাদের দেশের খুব মানুষজন পছন্দ করে। তো এখন এই যে বিএনপির লাউ বা জামাতের যে কদু, তাদের যে তরকারি বা নির্বাচন,
সেই নির্বাচনের মধ্যে দেখবেন যে চিংড়ি হিসাবে, এগুলোকে বলা হয় আনাজি চিংড়ি, মানে তরকারি চিংড়ি, ছোট ছোট চিংড়ি। এই চিংড়ি হিসাবে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আসবে, তারা কিভাবে এই লাউ এবং কদুর সঙ্গে মিশবে, আর সেই যে লাউ কদুর সঙ্গে চিংড়ির যে মিশ্রণের তরকারি, সেই তরকারি যেভাবে পরিবেশন হবে, তাতে করে সাধারণ জনগণ, এখানে আমি ফজা মিয়ার মজা যে শব্দটি ব্যবহার করেছি, আমাদের গ্রামে ফজা পাগল নামক এক ধরনের একজন পাগল ছিলেন। আমরা সবাই তাকে ভালোবাসতাম। দুনিয়া তেমন কিছু বুঝতেন না, যে কোনো বাড়িতে গেলে তাকে খাওয়া দাওয়া দেওয়া হতো। তো মানে যে যেভাবে, একটা শিশু যদি বলতো যে ফজা তুমি তোমার বন্দুকটা একটু দেখাই দাও, সে কাপড় উঠিয়ে তার বন্দুকটা দেখাই দিত। তো এরকম আর কি সহজ সরল যারা মানুষ, যাদেরকে সহজে প্রতারণা করা যায়, তো যাদেরকে ধোকা দেওয়া যায়, যাদেরকে ঠকানো যায়, আমাদের দেশে তাদেরকে সাধারণত আমরা এরকম ফজা মিয়া বলে, যাকে বলা হয়, ঠাট্টা মস্করা করি। তো সেক্ষেত্রে আগামীতে যে একটা প্রতারণা নির্বাচন হচ্ছে, প্রতারণার যে একটা সন্ধি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ, আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে সম্মান করি, মর্যাদা দেই, তারা আসলে কতজন কিভাবে ফজা মিয়ায় পরিণত হব, এবং আমরা কিভাবে সেই লাউকদুর নির্বাচন, লাউকদুর। ইউনূস মহাজনের আসলে শিরে সংক্রান্তি দশা। সেনাবাহিনীও ডক্টর ইউনূসকে ছেড়ে যাচ্ছে, এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম। এখন চূড়ান্তভাবে সেনাবাহিনী ইউনূস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে। এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না। ইউনূসের দিন তাহলে কি সত্যিই ফুরিয়ে আসছে? এসবই থাকছে আজকে, যেখানেই ইউনূস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি দেশীয় কোনো ব্যাপার নয়, এটি আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখ হাসিনা সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল, এখনো তেমনি সেনাবাহিনীকে দিয়েই ডক্টর ইউনূসকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না। একই সঙ্গে ইউনূসের এই অপশাসনে সেনাবাহিনী কোনো ভাগিদার নয়। তিন বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত, কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি। তিন বাহিনী প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন তিনটি স্পষ্ট অবস্থান। এক, অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয়, এটা দুই। এবং তিন নাম্বার হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষেও সম্ভব হবে না। এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এক ধরনের সতর্কবাণী ছিল। কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয়। প্রেস উইং এর বা প্রোপাগান্ডা সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ, অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন। এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য? এই বিতর্কই তো শুরু হয়েছে, কারণ নির্বাচন ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতিশীল। এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যৌক্তিক বলে তো মনে হয় না, বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে, এটা মানে সত্য নয়। বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে সেটার ইঙ্গিত বহন করে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থায় নেমেছে তা নতুন করে বলার তো দরকার নেই। আমি সবসময় প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, সম্প্রতি বিভিন্ন জেলায় বাহারি নামের সব সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। দেখুন, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে আফগানিস্তানের মতো এরকম পকেট পকেট সন্ত্রাসী বাহিনী গড়ে উঠবে, রশিদ দোস্তাম, তারপরে মোল্লা মাসুদ, এই ধরনের বাহিনী গড়ে উঠবে। বাংলাদেশও তাই হয়েছে। খুলনায় হুমা বাহিনী হয়েছে, রাজশাহী এবং কুষ্টিয়ার পদ্মার চরে কাকন বাহিনী, নোয়াখালীর সুবর্ণ চরে চান বাহিনী, ফারুক এবং তোতলা বাহিনী। এরা প্রত্যেকে নিজেদের এলাকায়
খুন, অপহরণ, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায়, নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি। উপরন্তু তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব অস্ত্র। আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ, সজীব ভুইয়ার কাছে তো AK-47 আছে। মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ, সজীব ভুইয়ার কাছে আছে, এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে এবং সেই অস্ত্র তারা কি এমনি এমনি রেখে দিয়েছে? এসব অস্ত্রই এখন এই বাহিনীগুলোর হাতে এবং এই বাহিনীগুলোকে আবার সরকার প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে। তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে। অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছিল যে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের প্রথম অগ্রাধিকার, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই আটকে ছিল। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে সরকার পরিবর্তনের পর খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা বেড়েছে, ধর্ষণের ঘটনা বেড়েছে, অথচ সরকার বলছে অপরাধ বাড়েনি, শুধু পুরনো মামলাগুলো নতুন করে নথিভুক্ত করা হচ্ছে। এই অস্বীকারই প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যাটিকে স্বীকারই করেনি। বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে। তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল। বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এবং তাদেরকে দেওয়া হয় তল্লাশি, আটক এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে, কারণ সরকার জানতো পুলিশের উপর এককভাবে ভরসা করা সম্ভব নয়। কিন্তু এখন সেই ক্ষমতা নির্বাচনের সময় সীমিত করার চিন্তা চলছে। সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার এখতিয়ার নেই, এটা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার নীরব। এই নীরবতা আসলে অনাস্থার প্রমাণ। এদিকে দেশের বাস্তব অবস্থা ভয়াবহ। প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে, বিভিন্ন জেলার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে, যে কথা আগে বললাম। খুলনা থেকে নোয়াখালী সব জায়গায় একই চিত্র। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির, রাতের শহর ফাঁকা। এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে, আর একদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি যাই থাকুক, বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে। সরকার তখন কি বলবে? নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। আর আইন শৃঙ্খলা যখন সবচেয়ে বেশি দরকার সেনাবাহিনীকে, তখনই তারা মাঠ থেকে 50 ভাগ উঠিয়ে নিল আর বাকি 50 ভাগ উঠিয়ে নেবে। চিন্তা করার কোনো কারণ নেই। তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভরসা দিয়েছিল। এখন সেই ভরসা অর্ধেক তুলে নেওয়া মানে হলো জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা, অপরাধীর হাতে আরো সুযোগ তুলে দেওয়া। সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার, কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে। সেনাবাহিনীর অভ্যন্তরের দ্বিধা তৈরি হয়েছে, তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে। ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ, যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই। অর্থাৎ ইউনূস সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো, কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না। তারা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে দায়িত্ব পালন করবে, নতুবা নয়। অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর। এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয়, বরং দেশি বিদেশি অনেকেরই। এবং আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনূস সরকারকে কথা স্পষ্ট বলেছে, অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছি, না হলে নাই। এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক, তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা। তার জন্য দরকার সেনাবাহিনীর পূর্ণ অংশগ্রহণ। কিন্তু সরকারের সিদ্ধান্ত তার উল্টো হয়ে গেল, তারা বাহিনীকে সরাচ্ছে বা সেনাবাহিনী উঠে যাচ্ছে, সন্ত্রাসী বাহিনী দিন দিন বেড়ে চলেছে। এই বৈপরীত্য মানুষকে ভাবাচ্ছে সরকারের অগ্রাধিকার আসলে কি। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু সেনাবাহিনী নির্বাচনী শক্তি নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের প্রধান নির্ধারক হয়ে উঠেছে। তারা যদি সত্যি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন তো দূরের কথা, দেশের স্থিতিশীলতায় বিপন্ন হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা কোন পরিস্থিতির ভিতরে আছি, কোন দিকে আগাচ্ছি।
আর এরকম ভাবে যদি চলতে থাকে, যেটা চলছে, সেনাবাহিনীকে দূরে সরিয়ে রেখে সরকার যদি একতরফা নির্বাচনের পথে এগোয়, তাহলে পরিস্থিতিটা আরো ভয়াবহ হবে। আমরা যে বারবার গৃহযুদ্ধের কথা বলছিলাম, সেটাই এখন প্রমাণিত হতে যাচ্ছে। কারণ সন্ত্রাসী, জঙ্গি, অরাজনৈতিক